আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পর্বটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হায়দার এবং আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ার বিডি। তো আমরা গত পর্বেতে হচ্ছে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছিলাম এবং কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট কি কি ওয়েতে আমরা হচ্ছে ওপেন করতে পারি সেটা দেখেছিলাম এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল সেটা কিভাবে সেভ করা যায়, অর্থাৎ আমাদের যে ফাইল মেনুর আন্ডারে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা দেখেছিলাম। সো আমরা আবারও একটু রিক্যাপ করে নিচ্ছি খুব শর্টকাটে। আমরা প্রথমে দেখাচ্ছি যে কিভাবে ওপেন করতে হয়। সো আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করে নিয়ে যাব। বন্ধুরা, নিয়ে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এই ডকুমেন্টসটি আমরা নিচ্ছি। সো এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ক্লাস 2 নামে। এরপর এটা এন্টার ক্লিক করে আমি এটাকে সেভ করে নিচ্ছি। দেন আমি আবার এই ক্লাস 2 তে ডাবল ক্লিক করে এই ডকুমেন্টটা ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডায়ালগ বক্সটি এখানে শো করছে, যদি এরকম কোনো ইন্টারফেস আপনাদের আসে সেক্ষেত্রে আপনি এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে ডিরেক্টলি যেটা হয় যে আমার ডকুমেন্টটা এখানে চলে আসে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, সো এরপর আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন, গত পর্বে আমরা দেখেছিলাম এখান থেকে এটার পুরোটার ইন্টারফেসের পরিচিতি পর্ব। সো যারা এখনো এই ভিডিওটি দেখেননি, পূর্বের ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। তাহলে অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আপনি হয়তো জানতেন না সেগুলো আপনি জেনে নেবেন। আচ্ছা, সো আমরা গত ভিডিওতে শেষ করেছিলাম এই ফাইল মেনুতে এসে ফাইল মেনুর প্রত্যেকটা মেনু সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আজকের পর্বে আমি শুধুমাত্র হোম যে মেনুটিতে আমরা আছি এই মেনুর বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না। অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে হতে চলেছে, কারণ এই হোম মেনুর আন্ডারে যে টুলস বারের কাজগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা এই কাজগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমরা আপনাকে বলতে পারবো বা আপনি বলতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার প্রায় 50%ই আপনি কমপ্লিট করে ফেলেছেন। ওকে, সো চলুন আর দেরি না করে আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে হোম মেনুর কাজগুলো। তো এই হোম মেনুটাতে অনেকগুলো দেখবেন যে টুলস বার রয়েছে, এই প্রত্যেকটা টুলস বারগুলোকে ডিভাইড করা আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তো প্রথমে যে পার্টটা এটাকে বলা হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের আন্ডারে দেখেন এখানে কাট, তারপর হচ্ছে কপি, ফরম্যাট পেইন্টার এবং হচ্ছে এখানে পেস্ট একটা অপশন রয়েছে। সো আমরা হচ্ছে যে এগুলোর কাজগুলো আমরা আপনাকে দেখাবো, তো তার আগে আমরা বাকি পার্টগুলো একটু দেখি। সো এটা হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের কাজই হচ্ছে আমরা কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে কপি করব, কপি করে আমাদের ক্লিপবোর্ডে রাখবো, দেন হচ্ছে আমরা সেটাকে পেস্ট করব। সো এটা অনেকটা ক্লিপবোর্ডের মতোই। তো এই জন্য হয়তো এই পার্টটা হয়তো ক্লিপবোর্ড নাম দেওয়া হয়েছে। সো এরপরের পার্টটা হচ্ছে ফন্ট। তো আমরা আসলে এই ওয়ার্ডে বা বেসিক্যালি আমরা যা টাইপ করব প্রত্যেকটা হচ্ছে এক একটা ফন্ট আমরা বলতে পারি। ওকে, এই ফন্টগুলোর বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, সাইজ রয়েছে। এই সবগুলোকে ফরম্যাটিং করার জন্য যে পার্টটা, এই পার্টটা আমরা পাবো এই ফন্ট পার্টের মধ্যে। ঠিক আছে, তো তারপরে বন্ধুরা রয়েছে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের মধ্যে আমরা যে সেন্টেন্সগুলো এখানে টাইপ করব, যে প্যারাগ্রাফগুলো লিখবো, সেগুলো ফরম্যাটিং এর জন্য এই পার্টটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে হচ্ছে যে ক্লিপবোর্ড থেকে স্টার্ট করি, দেন হচ্ছে আমরা ফন্টে আসব। তো ক্লিপবোর্ডে যেহেতু এইখানে দেখেন যে কাট এবং কপি অপশনটা আনেবল আছে, কারণ আমরা কপি বা কাট কোনোটা এখন পর্যন্ত করিনি। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ডেমো টেক্সট হিসেবে আমরা যে কোনো একটা টেক্সট এখানে টাইপ করছি। সাপোজ আমি লিখছি হচ্ছে বাংলাদেশ। সো এই বাংলাদেশ লেখাটিকে যদি আমি কপি করতে চাই আমার এই ওয়ার্ডে, সো সেক্ষেত্রে আমি এখানে বেশ কয়েকটা ওয়েতে আমি এটা কপি করতে পারবো। সো আমি প্রথমে আপনাকে যে ওয়েটা দেখাবো, আপনাকে এই টেক্সটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার দুটো অপশন আছে, খুব ভালো করে বন্ধুরা খেয়াল করবেন। এই যে টেক্সটটা বাংলাদেশ, এই যে ওয়ার্ডটা, এটাকে আমরা কপি করার আগে অবশ্যই আমাকে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। যদি আমি কোনো কিছু কপি করতে চাই, কাট করতে চাই, ডিলিট করতে চাই, অথবা আমার এখান থেকে কোনো অবজেক্টে আমি মুভ করতে চাই, অবশ্যই সেটাকে আমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে সিলেক্ট করে নেওয়া। তো এটা সিলেক্ট করতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি মাউস দিয়ে যদি সিলেক্ট করতে চাই, মাউসের একদম লেফট বাটন
আমার কার্সরটা দেখেন, এখানে যে কার্সরটা ব্লিঙ্ক করছে একদম শেষে রয়েছে এইচ লেখাটাতে রয়েছে। সো এখান থেকে আমি জাস্ট আমার মাউসের যে লেফট বাটন আছে এটাতে আমি প্রেস করে হোল্ড করে ধরে বাম দিকে হচ্ছে ড্র্যাগ করব বা টানবো। সো দেখেন আমার বাম দিকে যখন নিয়ে এসেছি আবার এই বাংলাদেশ পর্যন্ত আবার লেখাটুকু সিলেক্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা ওয়েতে আপনি এটা সিলেক্ট করেছেন। তো এটা সিলেক্ট করার পর দেখেন এখানে যে অপশনগুলো ছিল কাট কপি, এই অপশনগুলো কিন্তু এনেবল হয়ে গেছে। সো আমি যেহেতু এটাকে কপি করব, সো প্রথমেই আমি এখান থেকে এটা কপিতে ক্লিক করছি। আমার এই লেখাটুকু কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এখানে আবার ক্লিক করব, ক্লিক করে আবার একটা স্পেস বারে একটা ক্লিক করে এই যে অপশনটা, এখানে আমি লেখাটাকে আমি আবার পেস্ট করতে চাচ্ছি। ওকে, এখন দেখেন এইখানে পেস্টে যখন আমি যাব, এখানে যদি আমি ক্লিক করি লেখাটুকু কপি হয়ে গেছে বন্ধুরা। সো এটা অনেকটা ওয়েটাই হচ্ছে অনেকটা লেন্থি একটা প্রসেস কপি পেস্ট করে। আমি আরো ইজিয়ার প্রসেস এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা লিখবো হচ্ছে এমএস ওয়ার্ড 2016, এই লেখাটুকু আমরা সিলেক্ট করা শিখবো। তো এই লেখাটুকু সিলেক্ট করার জন্য আমরা এর আগে দেখেছিলাম মাউস ব্যবহার করে কিভাবে আমরা এটাকে সিলেক্ট করা যায়, এখন আমরা কিবোর্ড ব্যবহার করে এটা সিলেক্ট করা শিখবো। সো কিবোর্ড থেকে যদি আমি এই তিনটা ওয়ার্ড যদি আমি সিলেক্ট করতে চাই, সো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার কিবোর্ড থেকে আমি হচ্ছে শিফট হোল্ড করব, শিফটের সাথে আমি আবার ঠিক যেহেতু আমার 6 এর এখানে আমার কার্সরটি আছে, সো এখানে কার্সরটি রেখে আমার কিবোর্ডের যে একদম বাম দিকে যে হচ্ছে লেফট যে অ্যারো সাইনটি আছে সেখানে আমি প্রেস করে ধরে রাখবো। সো দেখেন, অথবা আপনি এখানে একটা করে প্রেস করতে পারেন। সো এই দেখেন আমি এটা খুব ইজিলি এখান থেকে সিলেক্ট করে ফেলেছি। ওকে, সো এখন আমরা এই লেখাটুকুকেই কপি করা শিখবো আরো একটা ওয়েতে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর দেখুন এখানে কপি লেখা আছে। সো এখান থেকে আমরা কপিতে ক্লিক করলে এটা কিন্তু পূর্বে নেই, আবারও কপি হয়ে গেছে। সো দেখেন আমি স্পেস দিচ্ছি, এখানে কিন্তু পেস্ট অপশনটি অ্যাভেলেবেল আছে। সো আমি এখান থেকে পেস্ট করব না, আমি আবারও ঠিক আমার মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে পেস্ট অপশনের এখানে ওরা তিনটা অপশন এখানে আমাকে শো করছে। সো প্রথম যে অপশনটা এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। সো আমি যদি হচ্ছে যে কপিটুকু করেছি সেই সোর্স ফরম্যাটিং ধরে রাখতে চাই, আমি এটা প্রেস করব, অথবা এর পরেরটা যদি হচ্ছে মার্জ ফরম্যাটিং, অর্থাৎ এইখানে আমি যদি অন্য কোনো ফরম্যাটে লেখাটা লিখতাম, তো সেক্ষেত্রে যদি আমি এটাকে মার্জ ক্লিক করতাম তাহলে এটা মার্জ ফরম্যাটিং হয়ে পেস্ট হতো। ওকে, আমরা এটা পরবর্তীতে আরো ডিটেইলস জানবো। তো আমরা এখন প্রাথমিক অবস্থায় এটা পেস্ট করা শিখবো। তো এখান থেকে আমরা হচ্ছে কিপ টেক্সট অনলি দিয়ে আমরা এখান থেকে কিপ সোর্স ফরম্যাটিং এ ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আরো একটা ওয়ে পেস্ট করার। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কপি এবং পেস্ট করে দেখালাম এবং এগুলো সবকিছু আমি দেখিয়েছি হচ্ছে এখানে দুইটা ওয়েতে দেখিয়েছি। এখন আমরা আরো একটা ওয়ে অবলম্বন করব এবং এটা অবশ্যই খুব শর্টকাট হবে আপনাদের জন্য এবং এটা খুব মনে রাখার চেষ্টা করবেন। সো এখন আমি কপি করব, সো এই জন্য আমি কপি লিখে নিচ্ছি, এটাকে আমরা কপি করব। সো যেহেতু এখানে একটা ওয়ার্ড আছে, আমি কিবোর্ড থেকে এটা সিলেক্ট করছি মাউসের, সরি দুঃখিত দুঃখিত আমি কিবোর্ড থেকে শিফট ধরে একদম বাম পাশের যে অ্যারো সাইনটি আছে সেটাতে ক্লিক করে কপি লেখাটুকু সিলেক্ট করলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, এটা কপি হয়ে গেল। দেন আমি হচ্ছে এখানে স্পেস দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। সো এটা হচ্ছে আমার কপি পেস্ট এর কাজ। তো বন্ধুরা, আমাদের এখানে ক্লিপবোর্ডের যে ইম্পর্টেন্ট পার্টটুকু ছিল সেটা আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলেছি আশা করি। সো এর পরের পার্টটুকুতে আমরা এখন আসবো ফন্ট এই অপশনটাতে বন্ধুরা। তো আমি যখনই এখানে ফন্ট লিখছি, দেখেন আমি হচ্ছে যে ফন্ট লিখে যেহেতু ফন্টের কাজ করছি, আমি আপনাদেরকে আগেই বলেছি যে মাইক্রোসফট ওয়ার্ড বা আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যা টাইপ করব সেই প্রত্যেকটা এক একটা ফন্ট এবং এই ফন্টগুলোর বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলোকে বা ফরম্যাট রয়েছে সেগুলো আমাকে হচ্ছে আমরা কাজ করার জন্য আমরা এই ফন্ট প্যানেলটা ব্যবহার করব। ওকে, তো প্রথমেই আমরা এই ফন্ট লেখাটুকু লিখলাম, লিখে আমি আগেই বলেছিলাম যে আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই বা কোনো অবজেক্টের কোনো ধরনের ফরম্যাটিং করতে চাই, তো আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমি ফন্ট লেখাটুকু সিলেক্ট করলাম, ফন্ট লেখাটুকু সিলেক্ট করার পর সো দেখেন আমি যদি এখানে আসি, এই যে ফার্স্ট এখানে যে বক্সটা এটা হচ্ছে আমার ফন্ট সিলেকশনের বক্স, অর্থাৎ এখান থেকে আমি ফন্টের যে স্টাইল আছে বা ফন্টগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। ওকে, আমরা বলেছিলাম যে এখানে আমরা যা লিখবো তাই হচ্ছে ফন্ট, এখন ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল হতে পারে। হ্যাঁ, সো এখানে
বর্তমানে যে ফন্টটা আছে, স্টাইলটা রয়েছে, এটা হচ্ছে ক্যালিব্রি। এটা এই ডিফল্ট ফন্টে এটা সেট আপ করা আছে। তো এখানে আমি ড্রপ ডাউনে যখনই ক্লিক করব, এই ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখেন এখানে আমার পিসিতে যে ফন্টগুলো ইনস্টল আছে প্রত্যেকটা ফন্টের নাম দেখাচ্ছে। ওকে, তো আমি এটাকে যদি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে চাই, সো ধরেন এই ফন্টটা পরিবর্তন করলে যদি আমি অ্যাডোবি গথিক এসটিডিবি এই ফন্টটা করি, তাহলে আমি এখানে যদি ক্লিক করি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এবং ঠিক এখানটাও এই অপশনটা চলে এসেছে। আবার আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে অন্য একটা ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করছি। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ফন্টটি সিলেক্ট করব আমি। ওকে, এটা সিলেক্ট করছি। সো দেখেন আমার ফন্ট স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক তার ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে 11 লেখা আছে অর্থাৎ 11। সো এইটা হচ্ছে ফন্ট সাইজ। সো দেখেন এখানে আমি যখন মাউস ধরছি আমাকে কিন্তু এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে ফন্ট সাইজ। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি প্রেস করি তাহলে এই ফন্ট সাইজটা পরিবর্তন করার শর্টকাট অপশনটি আমি পেয়ে যাব। এখন বর্তমানে আমার হচ্ছে এই ফন্টটি 11 সাইজে আছে। আমি যদি এটাকে পরিবর্তন করে আরেকটু বাড়াতে চাই, তো আমি যদি এখানে লিখি ডিফল্ট ভাবে, দুঃখিত, আমি যদি এখানে ক্লিক করে এটাকে হচ্ছে 20 করে দেই, দিয়ে এন্টার প্রেস করি, দেখেন এটা সাইজ হয়ে গিয়েছে 20। ওকে, এছাড়াও আমি চাইলে এই অ্যারোতে ক্লিক করে ওদের বাই ডিফল্ট যে সাইজগুলো এখানে রয়েছে সেই সাইজগুলো আমি দিতে পারি। ওকে, 12, 14, 16, 18 এই সাইজগুলো আমরা এখান থেকে দিতে পারি। সো আপনার প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই 48 সাইজটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এরপরে আমরা দেখব হচ্ছে আরো একটি কাজ। তো তার আগে আমরা এই ফন্টটুকু সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমার ঠিক ডান পাশে যে একটা অপশন, এটা আমরা একটু মাউস ধরে দেখি এখানে কি দেখায়। এখানে বলছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এটাতে যদি আমি প্রেস করি এই ফন্টের সাইজটাই ইনক্রিজ হবে এবং এটার হচ্ছে যে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি, সো দেখেন এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে আগের চাইতে অনেকটা। এর আগে ছিল আমার 48 সাইজ, এখন দেখাচ্ছে 72। আবার যখন আমি এটাকে ইনক্রিজ করব তো দেখেন এটা হয়ে গেছে 80। ওকে, তো এটার কাজ হচ্ছে ফন্ট সাইজকে ইনক্রিজ করা একটা নির্দিষ্ট ধাপে। এরপর ঠিক তার পাশেরটাই হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এই অপশনটি দিয়ে আমরা ফন্ট সাইজকে ডিক্রিজ করতে পারবো, অর্থাৎ আগে যেরকম ভাবে আমরা বাড়িয়েছি এখানে ক্লিক করলে দেখেন এটা ধীরে ধীরে কমছে, ছোট হচ্ছে। ওকে, সো আমি আবারও 48 করে দিলাম। তো এটার কাজ হচ্ছে বন্ধুরা ফন্ট সাইজ ডিক্রিজ করা। এরপরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি চমৎকার বিষয়, এটা হচ্ছে চেঞ্জ কেস। আচ্ছা, এখন আমরা চেঞ্জ কেজের অপশনগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যখন নরমালি যখন আমরা ইংলিশ লিখি তো আমরা আমরা বলে থাকি যে হচ্ছে ক্যাপিটাল লেটার এবং হচ্ছে স্মল লেটার, রাইট? তো ক্যাপিটাল লেটার গুলোকে আমরা এভাবে লিখছি এ বি সি, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, আর এ বি সি এগুলো হচ্ছে আমাদের স্মল লেটার। সো এগুলো হচ্ছে কি কেস। ওকে, এ বি সি এবং এ বি সি এগুলোকে আমরা কেস বলতে পারি এবং এই কেসগুলোকে আমরা ওয়ার্ডের ভাষায় বা আমরা কম্পিউটার ভাষায় আমরা বলবো হচ্ছে আপার কেস এবং লোয়ার কেস। আপার কেস মানে আমরা ক্যাপিটাল আর লোয়ার কেস মানে হচ্ছে আমাদের স্মল। ওকে, তো আমি যদি এখন এখানে টাইপ করি হচ্ছে আমার আমার সোনার বাংলা, এখানে দেখেন বন্ধুরা আমি এই যে তিনটা ওয়ার্ড এখানে লিখেছি প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্টে কি আছে, আপার কেস আছে, রাইট? অর্থাৎ এই কেসটার ফার্স্টের লেটারটা হচ্ছে আপার কেস এবং এইখানে আছে এটাও আপার কেস। এখন এই যে অপশনটা এটার কাজ হচ্ছে চেঞ্জ কেস, মানে এই কেসগুলোকে চেঞ্জ করা, আপার কেস থেকে লোয়ার কেস করতে পারবো আমরা, চাইলে লোয়ার কেস থেকে আপার কেসও করতে পারবো এবং আরো কিছু ইম্পর্টেন্ট বিষয়। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি প্রথমে যেটা করব এই আমার লেখাটুকু সিলেক্ট করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করা যায়, এটা আরো একটা শর্টকাট টেকনিক একটা জাস্ট স্পেসিফিক ওয়ার্ড সিলেক্ট করার জন্য। ওকে, অথবা আমি এখান থেকে আবার পূর্বে নিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করে আমি হচ্ছে যে এখান থেকে চেঞ্জ কেসে যাব, যাওয়ার পর দেখেন এখানে বলা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস হচ্ছে বন্ধুরা প্রত্যেকটা বাক্যের শুরুতে প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা হয় ক্যাপিটাল এবং ফুল স্টপ শেষ হলে আবার সেটা ক্যাপিটাল হয়। সো এই সেন্টেন্স কেস করে দিলে আমার সম্পূর্ণ সেন্টেন্সটির কেসগুলো ডিফল্ট ভাবে এটা চেঞ্জ হয়ে যাবে।
তো আমি সেন্টেন্স কেসের আগে আমি দেখবো হচ্ছে এটাকে আপার কেস করা। তো আমি আপার কেসে ক্লিক করছি, দেখেন এটা আপার কেস হয়ে গেছে। এখন আমি এই যে সোনার বাংলা লেখাটুকু আছে এটুকু সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে করে দিব লোয়ার কেস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন পরিবর্তনগুলো। এখন আমি দেখাচ্ছি এখান থেকে সেন্টেন্স কেস এই অপশনটা এখানে ক্লিক করি। সো দেখেন কি হয়। ওকে, কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এটাকে লোয়ার কেস করব, তারপর আমরা সেন্টেন্স কেস করব। এখন দেখেন আমার পুরো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা শুধুমাত্র ক্যাপিটাল অর্থাৎ আপার, এরপর সবগুলো আমার ওয়ার্ড দুঃখিত, প্রথম ওয়ার্ডটাই হচ্ছে আমার ক্যাপিটাল অথবা আপার, আর বাকি সবগুলোই আমার হচ্ছে স্মল লেটার আছে বা লোয়ার কেসে আছে। সো আশা করি এটার ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরো একটা বিষয় আছে, আমি দেখিয়েছি আপনাদেরকে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। এখন দেখবো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটার কাজ হচ্ছে এই যে এখানে আপনার তিনটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে ক্যাপিটালাইজ করে দিবে। তো আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এরপর এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করে দেন, দেখেন এটা প্রত্যেকটার ফার্স্ট লেটার কি হচ্ছে আপনার ক্যাপিটাল হয়ে গেছে। তো এরপরে যেটা হচ্ছে টগল কেস, এইটার কাজ হচ্ছে আপনার এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কিরকম হতে পারে। প্রথমটা হবে আপনার লোয়ার কেস আর মাঝের সবগুলো কি হবে আপার কেস। ওকে, তো ক্লিক করে আমরা দেখি, এই দেখেন এটা হচ্ছে, এটাকে বলছি আমরা টগল কেস। ঠিক আছে, এটাকে আমরা বলছি টগল কেস। তো টগল কেসে প্রথমটা কি হয় লোয়ার কেস হয়, এরপর বাকি সবগুলো কি হয় আপনার আপার কেস হয়ে থাকে। এই ওয়ার্ডটার শুরুতে সেটাও হচ্ছে কি লোয়ার কেস। ওকে, তো আশা করি আপনারা চেঞ্জ কেসের অপশনটি বুঝে গিয়েছেন। সো এখন আমরা দেখব এর পরের অপশনটি, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ফরম্যাটিং বলতে দেখেন আমরা যখন ফার্স্টে লেখাটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমার ফন্ট ছিল ক্যালিব্রি এবং সাইজ ছিল 11, রাইট? এবং আমি যে পরিবর্তনগুলো ঘটিয়েছি অর্থাৎ ফরম্যাটিং গুলো চেঞ্জ করেছি, এখন যদি আমি এগুলো সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি, তাহলে ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে আবার একদম ফার্স্টে যেরকম ছিল সেই ডিফল্ট সেটআপে এটা চলে যাবে। তো ক্লিক করছি, দেখেন আমার ডিফল্ট সেটআপটা কি ছিল 11 আর ক্যালিব্রি করি, রাইট? বাট আমার এখানে সেন্টেন্স কেস আমি যেটা করেছিলাম সেটা রয়েছে, কারণ আমি তো কেস পরিবর্তন করেছিলাম আর ফরম্যাটিংটা আমার ডিফল্ট ভাবে চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখান থেকে চাইলে এটা সেন্টেন্স কেস করে দিই, আমি এটাকে ওকে করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমরা যদি সেকেন্ড লাইনে আসি, এটা খুবই ইন্টারেস্টিং। তো দেখেন আমি এখানে লিখছি বোল্ড। ওকে, বোল্ড লেখাটুকু সাইজটা আমরা একটু বড় করে নেই, আমরা এটাকে একটু বড় করে নিলাম। এখন দেখেন বোল্ড মানে বোঝাচ্ছে হচ্ছে একটু গাঢ়। ওকে, গাঢ়, লেখাটা একটু গাঢ় বা একটু মোটা মোটা করা। সো এখানে দেখেন বি, বি ফর বোল্ড। শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস বি। মাউস এখানে কার্সরটি রাখলে শর্টকাটটি সহই আপনাদেরকে দেখাচ্ছে। ওকে, তো আমি যদি বোল্ডে ক্লিক করি, এটা দেখেন অনেকটাই গাঢ় এবং মোটা হয়ে গেছে। এটা আমি কি করেছি বোল্ড করেছি। সো এটা আমি কিভাবে বুঝবো, আমার কার্সরটি কিন্তু এখন এখানে আছে, এটা আমি এখন যদি আমি এটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে বোল্ড লেখাটা সিলেক্ট হয়ে আছে। ওকে, এখন যদি আমি এটাকে আনবোল্ড করতে চাই, পূর্বের অবস্থায় ফেরাতে চাই, তাহলে এখানে জাস্ট আবার আমি এখানে বোল্ডে ক্লিক করলে এটা আনবোল্ড হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ইটালিক। এটি একটি স্টাইল, আপনার লেখাটুকু একটু বাঁকা করে। সো আমি এটাকে সিলেক্ট করছি, এখানে আই লেখা রয়েছে, দেখেন আইটা একটু বাঁকানো। তো এটা একটা স্টাইল, এটাকে বলা হচ্ছে ইটালিক। এটা যদি আপনি করতে চান কন্ট্রোল আই প্রেস করবেন কিবোর্ড থেকে, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর লেখাটা দেখুন একটু বাঁকা হয়ে গেছে। এখন যদি আমি এটা আবারও সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে আই লেখাটা সিলেক্ট করা আছে। তো আমি আবারও আনসিলেক্ট করে দিচ্ছি, পূর্বের ন্যায় ফিরিয়ে নিচ্ছি। সো এটা আমরা ইটালিক করা শিখলাম। এটা আমরা একটু দেখিয়ে দিই, তাহলে আমাদের ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারবো। বোল্ড আর এটা হচ্ছে ইটালিক। এরপর আমরা দেখব হচ্ছে আন্ডারলাইন।
মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে লেখাটুকু লিখবো সেই লেখাগুলোর নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, তো সেটা আমরা কিভাবে দিব? এখন আন্ডারলাইনের পরিবর্তে আপনি ডটেড দিয়েও দিতে পারেন। এগুলো আমরা কিভাবে দিতে পারবো, তো সেটা আমরা একটু খেয়াল করি। সো আমরা চাচ্ছি এই আন্ডারলাইন লেখাটুকুকেই আমরা আন্ডারলাইন করব। আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে, আমি এখানে দেখেন ইউ ফর আন্ডারলাইন। সো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনি কি ধরনের আন্ডারলাইন দিতে চান, সকল স্টাইল এখানে দেওয়া আছে। ওকে, একটা লাইন, দুইটা লাইন, তারপর হচ্ছে একটু মোটা, দেন হচ্ছে ডটেড। ওকে, অথবা আপনি এরকম ঢেউয়ের মতো দিতে পারেন। সো এগুলো হচ্ছে আন্ডারলাইন। আর যদি আপনি এখান থেকে পিক না করেন, আপনি ডিরেক্টলি এখানে ইউ ক্লিক করেন, তাহলে এখানে ডিফল্ট ভাবে একটা লাইন এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আন্ডারলাইন করে ফেলেছি, কিন্তু এখানে একটা বিষয় আছে, আন্ডারলাইন এবং ইটালিক করা আছে। সো এখন যদি আমি কোনো কিছু এন্টার করি, এন্টার করে যখন আমি লিখবো, সাপোজ আমি কোনো কিছু একটা লিখছি, দেখেন আমি যখনই এক্সাম্পল লিখছি, এক্সাম্পল লেখাটা ইটালিকও হচ্ছে এবং আন্ডারলাইনও হচ্ছে। কারণ আমি যখন পূর্বে এই আন্ডারলাইন লেখাটাকে লিখেছিলাম, এটা ফরম্যাটিং ছিল কি ইটালিক এবং এটাকে আন্ডারলাইন করা ছিল। দ্যাটস ওয়াই আমি এখান থেকে যখন এন্টার প্রেস করলাম, আমার পূর্বে ফরম্যাটই রয়েছে। তো আমি ফরম্যাটটি চেঞ্জ করে নিচ্ছি। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে ইটালিকে ক্লিক করে এটা আমি নরমাল করে নিলাম এবং আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। ওকে, সো আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন আমরা দেখব আরো একটা অপশন, যেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রাইক থ্রো। এটা কি আমরা একটু দেখি। সো আমরা যদি এক্সাম্পল লেখাটা সিলেক্ট করি, সো সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন এবিসি লেখাটার উপরে একটা লম্বা লাইন আছে, এটা কাটা। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটার উপরে একটা লাইন ক্রিয়েট হয়েছে। সো এটাকে আমরা বলছি স্ট্রাইক থ্রো। সো এটা হচ্ছে স্ট্রাইক থ্রোর কাজ। অর্থাৎ আপনি যদি এরকম কোনো লেখা লিখতে চান যেখানে আপনি সেটা কেটে দিচ্ছেন, অনেক সময় দেখবেন অনেক ধরনের ব্র্যান্ডিং বা প্যাকেজের ব্র্যান্ডিং এ যেটা হয়, যে পূর্বে প্রাইস ছিল 50 টাকা, এখন করা হয়েছে 45 টাকা। সো 50 টাকা কেটে 45 লেখা হয় এবং এখানে বলা হয় যে সেটা 5 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের অনেক অপশনগুলোতে আপনার এই ধরনের স্ট্রাইক থ্রো দেওয়ার দরকার হতে পারে। তো এখন আমরা এন্টার করছি, এন্টার করে স্ট্রাইক থ্রোটা উঠিয়ে নিব, তা না হলে আমার সবগুলো লেখাই আবারও স্ট্রাইক থ্রো এই অপশনটা ডিফল্ট ভাবে আসবে। এখন আমরা দেখব আরো ইম্পর্টেন্ট এবং মজার বিষয়। সো যেটা হচ্ছে আমরা একটু লিখি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি লিখছি হচ্ছে এ। আমরা এখন এই যে এ লিখলাম, এই এর নিচে, এটার নিচে আমরা হচ্ছে লিখব হচ্ছে 2। ওকে, এটাকে আমরা যদি লিখতে চাই, আমরা একটু দেখাই আপনাকে। সো এখানে দেখেন x এর নিচে কি আছে, 2 আছে, তাই না? এটাকে বলছি আমরা সাবস্ক্রিপ্ট। ওকে, তো এই সাবস্ক্রিপ্টটা যদি আমরা করতে চাই, এখানে আমি এটা ক্লিক করব, দেখেন আমার এই যে কার্সরটা বড় ছিল সেটা কিন্তু ছোট হয়ে এর নিচে চলে এসেছে। এখন আমি এখানে 2 দিই, দেখেন এই 2 হয়ে গেছে। সো এখন যদি আপনি a2 প্লাস b2 লিখতে চান, a2 প্লাস, দেখেন প্লাসটাও কিন্তু নিচে আছে। সো আমি প্লাসটা নিচে রাখবো না, এটা আমি উপরে নিব। কিভাবে করব? তো এখানে ক্লিক আবারও রেখে, ঠিক দেখেন এখানে এটা সাবস্ক্রিপ্টটা এখানে দেওয়া আছে, আমি ক্লিক করে নরমাল করে নিলাম। ওকে, তো সাবস্ক্রিপ্ট থেকে এখন আমি আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে এখন যদি আবার b2 লিখতে চাই, তাহলে b ঠিক আগের মতোই এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে লিখব 2। ওকে, তো আবার a2 প্লাস b2 সাবস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করে লিখতে পেরেছি। বন্ধুরা, অনেক সময় ম্যাথ করতে গেলে আমরা যখন ওয়ার্ডে আপনি ম্যাথ লিখবেন, তো তখন হচ্ছে এই ধরনের ফর্মুলা আপনাকে লিখতে হতে পারে বা ম্যাথ লিখতে হতে পারে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। ওকে, তো এরপর আমরা দেখব হচ্ছে সুপারস্ক্রিপ্টের কাজ। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে আমরা উপরে পাওয়ার দিব, a স্কয়ার, b স্কয়ার, এগুলো কিভাবে লিখবো। তো এখানে দেখেন সুপারস্ক্রিপ্ট লেখাই আছে, x এর উপর স্কয়ার। এটাও ঠিক সেম একই রকম ভাবে আপনি এখানে লিখবেন a, দেন হচ্ছে আপনি এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন কার্সরটা উপরে চলে গেছে, 2 এই স্কয়ার কিন্তু হয়ে গেছে। এরপর আপনি আবারও হচ্ছে এটা ক্লিক করে নিলেন, প্লাস, সরি আমি দুঃখিত, এটা আমি আবার করে নিচ্ছি, a দেন হচ্ছে স্কয়ার। এরপর হচ্ছে যে আমি এটাকে আবার ওকে করে নিব, প্লাস দেন হচ্ছে b, আবার এটা দিব, ক্লিক করে এটা দিব হচ্ছে স্কয়ার। ওকে, সো দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। সো আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে এখানে টেক্সট ইফেক্ট একটা অপশন আছে এবং টাইপোগ্রাফি।
আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারি, সেই টেক্সটের জন্য একটা ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের অনেক সময় দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেগুলো আমরা কিভাবে দেব? সো আমরা এখানে লিখছি ইফেক্ট। এই ইফেক্ট লেখাটাকে আমরা একটা ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। সো আমরা যখন টেক্সট ইফেক্টের ড্রপ ডাউনে ক্লিক করব, দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটার আমি যদি বুঝতে চাই, আমরা একটু আপনাদেরকে এটা মাঝে নিয়ে এসে দেখাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি ইফেক্টে যাই, এখন দেখেন এখান থেকে একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। অসাধারণ কিছু ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। সো দেখেন, ওকে। সো আপনি চাইলে এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করলাম এবং এটার ফন্ট সাইজ আমরা আরেকটু বড় করে দিলাম। দেখেন একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আপনি যাই লিখবেন, আপনার কিন্তু এই ইফেক্টই দেখাটা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমরা হচ্ছে ইফেক্টের অপশনটা আশা করি বুঝতে পেরেছেন। ইফেক্টে আরো কিছু কাজ রয়েছে, আমরা একটু দেখি। আবার ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন এখানে আউটলাইন। আউটলাইন হচ্ছে দেখেন আপনার যে লেখাটুকু লিখেছেন ইফেক্ট, এটার আউটলাইনের কালারটা কিন্তু হচ্ছে এখন বর্তমানে ব্ল্যাক আছে। আপনি সরি, আউটলাইনের কালারটা যদি আপনি এখানে অটোমেটিক দেন তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার আপনি যদি এখান থেকে অন্য কালার দেন, দেখেন এটা আউটলাইনে আপনার যে লেখাগুলো লিখেছেন তার বহির দিকে মানে বাহিরের দিকে দেখেন যে একটা আউটলাইন আছে, সেটাকে আমরা সেই আউটলাইনের কালারটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপর শ্যাডো, দেখেন আপনি নিচের দিকে কিন্তু একটা শ্যাডো বা একটা শ্যাডো একটা ইফেক্ট আছে, এটার কিন্তু একটা কালার আছে। তো এটা যদি আপনি পরিবর্তন করতে চান, তখন এখান থেকে আপনি শ্যাডোতে যাবেন। শ্যাডোর দিকে এখন কি ধরনের শ্যাডো দিতে চান, ইনার শ্যাডো আর আউটার শ্যাডো, বাহিরে অথবা ভিতরে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি এখান থেকে পার্সপেক্টিভ ভিউ আপনি এখান থেকে এটিগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখান থেকে যদি আউটার শ্যাডো দেই, দেখেন শ্যাডোটা আউটার হয়ে গেছে। এরপর আপনি এখানে আবার ক্লিক করেন, দেন হচ্ছে এখানে রিফ্লেকশন মানে নিচে যে রিফ্লেকশনটা হয় আয়নার মতো, সেটা আপনি কি ধরনের রিফ্লেকশন দিতে চান। ওকে, দেখেন এখানে একটা রিফ্লেক্ট হচ্ছে, একটা রিফ্লেকশন একটা ভাব যে এটা ওয়াটার ব্যাটার আপনার একটা রিফ্লেক্ট হচ্ছে। সো আমি এই রিফ্লেকশনটা অ্যাপ্লাই করলাম, দেখেন এটা নিচে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে গেছে। তো আমি আবারও যদি একটু খেয়াল করি, টেক্সট ইফেক্টে গেলাম, এরপর অপশনটা হচ্ছে গ্লো। তো গ্লোতে যখনই দেখেন এখানে একটা গ্লো চলে আসছে, একটা ভাব চলে আসছে। তো এখান থেকে আপনারা এইগুলো ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তার হচ্ছে নাম্বার স্টাইল। নাম্বার স্টাইলে এসে আপনি বিভিন্ন ধরনের যদি নাম্বারের পরিবর্তন করতে চান, ডিফল্ট অথবা আপনার প্রফেশনাল লাইনিং, হ্যাঁ ট্যাবুলার লাইনিং, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে আপনি অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করে খুব ইজিলি আপনি কাজগুলো করে নিতে পারবেন বন্ধুরা। তো আমরা এখান থেকে হচ্ছে টেক্সট ইফেক্টটাও দেখে নিলাম। এখন আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং করে পূর্বের অবস্থায় ফিরে যাব। দেখেন আমাদের ইফেক্ট লেখাটাও কিন্তু একদম আগের মতো হয়ে গেছে। আমরা এটা সাইজটা বড় করে নিয়েছি, 48 করে দিলাম। এখন আমরা যেটা করব, ইফেক্টের পর আমরা এখানে দেখব টেক্সট হাইলাইট কালার। তো অনেকের হয়তো মনে আছে, আপনারা হয়তো অনেকেই যখন স্টাডি করতেন বা পড়াশোনা করতেন, অনেক ইম্পর্টেন্ট নোটগুলো বা বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো থাকতো, আপনারা একটা মার্কার বা একটা হাইলাইটেড পেন ব্যবহার করতেন, সেটা দিয়ে সেটা হাইলাইট করে ফেলতেন। তো আমরা আমাদের ওয়ার্ডে এরকম একটা হাইলাইট টেক্সট হাইলাইট কালার অপশন আছে, সেটা দিয়ে আমরা সেটা হাইলাইট করব। সো আমরা যদি এখানে লিখি টেক্সট হাইলাইট কালার, এটা লেখার পর আমরা যদি এটা সিলেক্ট করে এখান থেকে আমরা টেক্সট হাইলাইট কালারে ক্লিক করি, দেখেন এখান থেকে এটা কিন্তু একটা হাইলাইট কালার হয়ে গেছে। আমরা চাইলে অন্য কালারও সিলেক্ট করতে পারি ড্রপ ডাউন থেকে। আপনি যে হাইলাইট কালারটা এখান থেকে সিলেক্ট করবেন, সেই হাইলাইট কালারটাই কিন্তু এখান থেকে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো আমি এটা ইয়েলো রাখছি। সো আবার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এটা ইয়েলো করে দিচ্ছি। এরপর দেখব আমরা কালার। আমরা এটা দেখলাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। কিন্তু আমাদের যে টেক্সট গুলো আমরা লিখছি, এই যে টেক্সট এটার কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটা তো এখন একটা অটোমেটিক ব্ল্যাক কালার দেয়া আছে, তাই না? তো এটা আমরা পরিবর্তন করতে চাইলে কালার থেকে পরিবর্তন করব। আমি যদি কালার লিখি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে কালার, এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন আমি এখান থেকে কালার চেঞ্জ করছি, এটা সিলেক্ট করে দিলাম, আর কালারটা কিন্তু রেড হয়ে গেছে। ওকে, তো আমরা আশা করি আপনাদেরকে ফন্টের বিষয়গুলো বিস্তারিত বোঝাতে পেরেছি। অবশ্যই যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। কারণ ফ্রিতে কিন্তু আপনি খুব ভালো মানের একটা মাইক্রোসফট ওয়ার্ড এর উপর একটা কোর্স করতে পারছেন। ওকে বন্ধুরা, তো আমরা ফন্টের কাজগুলো আমরা শেষ করেছি। আপনারা পরবর্তীতে আবারও ভিডিওটি রিক্যাপ করবেন, তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো চলুন আমরা এখন প্যারাগ্রাফের কাজগুলো দেখে নিই।
প্যারাগ্রাফ পার্টে আমরা যদি কোনো কাজ আমরা বুঝতে চাই তাহলে আমরা যে কোনো একটা সেন্টেন্স আমরা আগে টাইপ করি। ওকে, সো আমরা এখানে লিখতে পারি the lazy dog jump over the দুঃখিত the crazy dog jump over the lazy dog। এই যে আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম, দুইটা লাইন। সো এটা যদি আমি একটু সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু কমিয়ে নিই, দেখেন এটা 20 করে দিলাম। তো এখন এই যে সেন্টেন্সটা আমরা লিখছি, এটা এই যে একটা প্যারা আমরা এখানে লিখেছি, এটার যদি আমাদের বিভিন্ন ধরনের ফরম্যাটিং এর প্রয়োজন হতে পারে, তো সেটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা এই প্যারাগ্রাফের এই অপশনগুলো ইউজ করব। সো আমরা নিচ থেকে দেখি এটা কি একটু খেয়াল করি মাউসটা এখানে রাখার পর, এখানে বলা হচ্ছে অ্যালাইন লেফট। এখন এই যে সেন্টেন্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখেন দ্য ক্রেজি ডগ জাম্প ওভার দ্য লেজি ডগ, এটা যে অ্যালাইনমেন্ট মানে এটা শুরু হয়েছে কোথা থেকে? বাম দিক থেকে কিন্তু শুরু হয়েছে, তাই না? এই যে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা অ্যালাইনমেন্ট বলছি, এটা অ্যালাইনমেন্টটা আমাদের আছে কোথায়? বামে। তো আমরা যদি এই অ্যালাইনমেন্টটা ডানে করতে চাই তাহলে এটা কি অ্যালাইনমেন্ট কি হবে? রাইট হবে না? রাইট, একদম সঠিক বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন এখানে দেওয়া আছে অ্যালাইন লেফট, সো এটা আমাদের লেফটে আছে। তো এখন যদি আমরা রাইটে নিতে চাই, আমরা একটু দেখি যে অ্যালাইন রাইট কোথায় আছে, এটা কি? এটা বলছে সেন্টার। আচ্ছা আমরা এটা একটু অ্যাপ্লাই করি, ক্লিক করি, দেখেন এটা আমাদের কি হয়েছে? পেজটির মাঝামাঝি অবস্থায় এটা চলে এসেছে, রাইট? আচ্ছা, তো এটা দিয়ে আমরা সেন্টার করতে পারি, আবার এখানে চাইলে আমরা লেফটে নিতে পারি। আচ্ছা, তারপরে অপশনটা হচ্ছে অ্যালাইন রাইট। সো এখানে আমি ক্লিক করছি, দেখেন এটা রাইটে চলে এসেছে, এবং এগুলো শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে। শর্টকাটগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, কারণ শর্টকাটগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি কম্পিউটারে তত বেশি ফাস্ট হবেন। তো এটা অ্যালাইন রাইট হচ্ছে কন্ট্রোল আর, এবং এটা আপনার হচ্ছে কন্ট্রোল এল, এবং সেন্টারে নিতে চাইলে আপনার এটাকে বলবো আমরা কন্ট্রোল ই। আচ্ছা দেন হচ্ছে আমরা এটাকে ডিফল্ট করে লেফটে নেই। এরপরে একটা অপশন রয়েছে জাস্টিফাই। সো এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন দেখলেই বুঝতে পারবেন জাস্টিফাই মানে কি, লাইনগুলো দেখেন একের পর এক সেম সমান আছে আপনার মাঝখানে। সো এখানে যখন আপনি অনেকগুলো প্যারাগ্রাফ লিখবেন তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। সো এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ধরেন আমি এখানে এটা আবারও লিখছি, একটা লাইন, ওকে। এখন দেখেন আমার প্রত্যেকটা লাইন কিন্তু আমি এখানে লেখা শেষ হয়েছে, এবং এটা এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে এটা এখানে শেষ হয়েছে, এবং এটা এখানে শেষ হয়েছে, এখানে কিন্তু স্পেস রয়েছে, জায়গা রয়েছে। তো আমি যখন এই পুরোটা সিলেক্ট করে এখানে জাস্টিফাই কি করব, একটু পরিবর্তনটা খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। মানে আমার লেখাটা কি হয়েছে? ফার্স্টে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে। সেকেন্ড লাইনটাও কি শুরু হয়েছে, শেষ হয়েছে, তাই না? এবং এইখানে আসার পর এটা শেষ হয়ে যাচ্ছে, দেন এরপরে কিন্তু আমার স্পেস নেই, কারণ আমি কিন্তু এখানে প্যারাটা এখানে এন্টার করে আমি সেকেন্ড আরেকটা প্যারা নিয়েছি, রাইট? তো এখানে দেখেন এটাও ঠিক এখানে এসে এটা শেষ হয়েছে এখানে। তো আমি যে আবার এখানে টাইপ করি, সাপোজ যদি আমরা এটাকে কপি করি, পেস্ট করি, দেখেন লাইন বাই লাইন শেষ হচ্ছে। সো এটাই হচ্ছে জাস্টিফাই। আশা করি জাস্টিফাই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা দেখব হচ্ছে এখানে দেখেন একটা অপশন রয়েছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাইক্রোসফট ওয়ার্ডের জন্য লাইন স্পেস। আমরা লাইন স্পেসটা যদি খুব ভালো করে আপনি বুঝতে পারেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি মেক করবেন, বা হচ্ছে যদি আপনি রিজিউম বানাতে চান অথবা যে কোনো এনি টাইপ কাজ যখন করবেন, আপনার এখানে লাইন স্পেসের অনেকটাই গুরুত্ব বহন করে। কারণ আপনি এখানে দেখেন আমি আপনাকে লাইন স্পেসটা আগে একটু ক্লিয়ার করি। লাইন স্পেসটা আসলে কি, দেখেন এখানে এবিসি লিখেছি, এখানেও এবিসি লিখেছি, এই দুইটা লাইনের মধ্যবর্তীতে কিন্তু অনেকটুকু স্পেস আছে। তো এই স্পেসগুলোকেও যদি আমরা কমাতে পারি, আমরা দেখা যাচ্ছে একটা পেজে অনেক লেখার প্রয়োজন, হ্যাঁ, তখন কিন্তু এই লাইন স্পেস আমাকে কমানোর প্রয়োজন হতে পারে। অথবা যখন আমি এটাকে বাড়াবো, স্পেস দুইটা লাইনের মধ্যবর্তী স্পেস বাড়াবো, তখন কিন্তু আমাকে আমি লাইন স্পেস অপশনটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা লাইন স্পেস অপশনটি একটু দেখি এখান থেকে। আমরা এখানে লাইন স্পেসে গেলাম। লাইন স্পেসে যাওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, এটা আমরা দিলাম হচ্ছে লাইন স্পেস 1, এটা লাইন 2, দুঃখিত, লাইন 1 এবং লাইন 2।
এখন আমরা এই দুইটা লাইনের মধ্যবর্তী যে স্পেসটুকু আছে সেটা রিমুভ করে দেখাবো। তো আমরা যেটা রিমুভ করার জন্য আমাদের এই দুটো লাইন সিলেক্ট করতে হবে। এরপর এখানে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, দেখেন এখানে কি বলছে 1 একটা ডিফল্ট সাইজ 1.15, দেখেন একটু স্পেস বেড়েছে, আরো একটু বেড়েছে, আরো একটু বৃদ্ধি পেয়েছে, আরো একটু বৃদ্ধি পেয়েছে এবং আরো বৃদ্ধি পেয়েছে। এরপর আমি এটা পরে আপনাদেরকে দেখাবো। আগে আমি নিচের দুটো অপশন আমি ক্লিয়ার করে নিই। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এখানে এটা কি বলছে যে আপনার যে প্যারাগ্রাফটা এটা শুরু হওয়ার আপনার আগে স্পেস ক্রিয়েট করবে। আর এটা হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা ক্লিক করলে কি হয় যে আপনার একদম স্পেস, এখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটা কিন্তু এখন নেই প্যারাগ্রাফের পরে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে লাইন স্পেস। আমি আবারও দেখাচ্ছি, এখানে গিয়ে আমি এটা 1 করে দিলাম, এটা 1। এবং আমি যদি আরো কমাতে চাই, এখন দেখেন এই যে লাইন স্পেস অপশনটা কেন আমি আপনাকে বললাম যে এখন দেখেন যে লাইন স্পেস যে অপশনটা, এটা কেন আমরা আসলে কমাবো, তাই না? সো এখন দেখেন লাইন স্পেস অপশনটা, সো মনে করেন আপনার হচ্ছে এটা এখানে এতটুকু স্পেস, দুঃখিত, সো মনে করেন এটার স্পেস আছে 2। এখন আপনি হচ্ছে যে এটার স্পেস কমাবেন। এখন যেটা কমাতে চাচ্ছেন সেটা 1 না, 1-এর চাইতে আরো কমাবেন। তখন আপনাকে হচ্ছে লাইন স্পেস অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর এখানে দেখেন প্যারাগ্রাফ, এখানে যদি স্পেসিং এ যদি আমি আসি, এই দেখেন এখানে অ্যাড, এখানে একটা পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি 0.5, এই যে এখানে খেয়াল করবেন, দেখছেন এটা বাড়ছে কমছে। সো আমি এটাকে 0.5 করে দিয়ে, আর এটা স্পেসিং বিফোরও হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং যেটা বিফোর আগে কত এবং পরে কত 0 পয়েন্ট থাকলো, এবং লাইন স্পেসিং মাল্টিপল দিয়ে আমি ওকে করে একটু দেখে কি হয়। দেখেন দুটার মধ্যবর্তীতে একদম 0.5 স্পেস কিন্তু এখন আছে। কিন্তু এটা করার কারণে কি হচ্ছে যে আমার লাইনগুলো একটা লাইন আর একটা লাইনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সো এই জন্য আমি যেটা করব, এটা এখান থেকে পরিবর্তন করে আবার 1 করে দিচ্ছি। সো এভাবে আপনি কাস্টম কোনো পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আশা করি লাইন স্পেসের বিষয়টিও আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা দেখব হচ্ছে, এটা আমি এখানে মাউসটা রাখি, এটাকে বলছে শ্যাড বা শেডিং। অর্থাৎ আপনি যখন কোনো একটা লাইন লিখবেন অথবা কোনো কাজ করছেন, সেটার পিছনে যদি কোনো ধরনের আপনি কালার অ্যাপ্লাই করতে চান, পুরো লাইন অথবা 2-3টি লাইন, তো সেই কালারগুলোকে একটা আমরা শেডিং বলে থাকি, বা আপনি এখানে শ্যাডো বলতে পারেন, শ্যাড। সো এক্ষেত্রে আমি যেটা করব, আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, শেডিং লেখার পর যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লিক করে কালার অ্যাপ্লাই করছি, তো দেখেন পুরো লাইনে কিন্তু একটা শেড চলে এসেছে, কালার চলে এসেছে, রাইট? তাই না? সো আমি এই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন যদি আমি এই শেডিং এর ফন্ট কালারটা চেঞ্জ করে যদি আমি হোয়াইট করে দেই, দেখেন ওকে, এটা হচ্ছে আমাদের শেডিং। এখন আমি সেকেন্ড লাইনে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই, আমি এখানে লিখি, সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে লাইন 2, সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে এখানে একটা কালার দেন, এখানে আপনি হচ্ছে দিলেন হচ্ছে গ্রিন কালার, আমি ইয়েলো দিচ্ছি। দেখেন এখানে আরো একটা শেড কিন্তু এখানে আপনি ক্রিয়েট করতে পেরেছেন। তো এটাকে আমরা বলছি হচ্ছে শেডিং কালার। তো আপনি চাইলে এটা পরিবর্তন করতে চাইলে জাস্ট এখানে আবারও সিলেক্ট করে ক্লিক করে এখান থেকে নো কালার করে দিবেন। আর ফন্ট কালারটা আমরা সাদা করে দিয়েছিলাম, এই জন্য এটা বুঝতে পারছি না, তো আমরা এটাকে পরিবর্তন করে আমরা এটাকে অটোমেটিক করে দিয়েছি। ওকে, তো এটাকে আমি আবার নো কালার করে দিচ্ছি। তো আশা করি শেডিং এর বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরের অপশনটা হচ্ছে বর্ডার্স। বর্ডার্সটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, অবশ্যই বর্ডারটা খুব ভালো করে বুঝবেন। বর্ডার্স সীমানা, দেখেন এই এই যে পেজটা, তাই না? অথবা এই যে পেজটা আমরা এখানে কাজ করছি, এই পেজের অথবা আপনি যদি এখানে যে লাইনটি দেখছেন, এই লাইনের যে চারদিক উপরে যেটা পার্টটা, এটাকে আমরা বলছি হচ্ছে টপ, ওকে। আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড, লেফট সাইড, এবং এটা হচ্ছে আমাদের বটম সাইড, ওকে। তো এই যে চারটা সাইড বললাম, তো একটা সীমানা, একটা লাইনের যদি চারদিকে আপনি চারটা ওয়াল আপনি তৈরি করতে চান বা চারটা সীমানা দিতে চান,
তখন আমরা এই যে বর্ডার গুলো আমরা দিতে চাই, এই কাজগুলো করার জন্য আমাদের এই বর্ডারটা ব্যবহার করব। তো এখন আমি এটা সিলেক্ট করব, লাইনের চারদিকে আমি একটা বর্ডার দিব। এটা সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের বর্ডার আছে। যে আপনি বর্ডারটা বটমে দিতে চান, বটমে দিলে দেখেন বটমে কিন্তু একটা বর্ডার হয়েছে। আপনি টপে দিতে চান তাহলে কিন্তু টপে একটা বর্ডার ক্রিয়েট হবে। আপনি লেফটে দিতে চান লেফটে হবে, ওকে। রাইটে দিতে চান রাইটেই হবে। এবং আপনি যদি অল বর্ডার দেন তাহলে চারদিকেই আপনার বর্ডার হবে, আউটসাইড দেন ইনসাইড। ওকে, এইগুলো আপনার হচ্ছে আপনার ডিসেবল আছে, কারণ আমি যদি এখন একটা বক্সের ভিতরে কাজ করব সো তখন এই অপশনগুলো অ্যাপ্লিকেবল হবে। তো আমি এখান থেকে একটা বর্ডার দিচ্ছি, টপ বর্ডার। তো আশা করি এখন বর্ডারের বিষয়টাও ক্লিয়ার। তো এখন যদি আমি বর্ডারটা উঠিয়ে দিতে চাই, আবারও সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার করে দিব, দেখেন। তো আশা করি আপনারা বর্ডারের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা বন্ধুরা আরো মজার বিষয় শিখবো, যেটা হচ্ছে এই উপরে এখানে যদি মাস্টার রাখেন, দেখেন এখানে বুলেটস লেখা আছে। এই বুলেটস গুলো আবার কি, তাই না? এরকমটা মনে হতে পারে আপনাদের। তো এটা আমি একটু স্পষ্ট ধারণা, অনেক সময় দেখবেন অনেকগুলো আপনারা যখন কোনো ডকুমেন্টস পড়বেন বা কোনো বই বা কোনো নিউজ পেপার পড়বেন, দেখবেন এখানে অনেক ধরনের আপনার হচ্ছে যে বুলেটস পয়েন্ট থাকে, স্টার থাকে, চেক বক্স থাকে, অথবা আপনার এই ধরনের পয়েন্টস গুলো থাকে। তো এগুলোকে আমরা আপনি বুলেটস পয়েন্ট বলতে পারি। সাপোজ আমি এখানে একটা লিস্ট তৈরি করছি, যেটা হচ্ছে আমরা যদি বলি আনঅর্ডার লিস্ট, মানে যে লিস্টটার হচ্ছে অর্ডার হবে না, মাস্ট অর্ডার 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 যে টাইপটা সেরকম হবে না। অর্ডার টাইপ হলে আমরা 1 2 3 4 এইভাবে বুঝতে পারি। আর আনঅর্ডার লিস্ট গুলো হচ্ছে যেরকম বিভিন্ন পয়েন্ট, এইগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি, ধরেন আমরা হচ্ছে লিখছি হচ্ছে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ওকে। তো এখন আমি এই তিনটা লাইন যদি সিলেক্ট করে এখানে বুলেটসে যাই, ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম। সো এটা আপনার একটা বুলেটস পয়েন্ট, এটা একটা অপশন, এরকম আপনি করতে পারেন চাইলেই, এরকম করতে পারেন। সো এই যে পয়েন্টগুলো, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি নিউ ডিফাইন নিউ কোনো যদি বুলেট থাকে সেটাও আপনি ডিফাইন করতে পারেন। তো আমরা যেগুলো বাই ডিফল্ট আছে সেগুলোই দেখবো আজকে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আশা করি বুলেটস এর কাজগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে যদি আমি আপনাকে বলি যে হচ্ছে আপনি 1 থেকে 5 পর্যন্ত আপনার অথবা আমি যদি বলি যে 1 থেকে 5টি কোম্পানির নাম আপনি ধারাবাহিকভাবে লিখেন, ওকে, তখন আপনাকে কি করতে হবে? প্রথমে এখানে লিখতে হবে 1, তারপর আপনি ডট দিবেন, এরপর আপনি হচ্ছে কোম্পানি 1 লিখবেন, তাই না? এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। কিন্তু আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। তো এখানে কিন্তু দেখেন অটোমেটিক্যালি কিন্তু 1টা চলে এসেছে ডিফল্ট সিস্টেমে, কারণ আমি যখন ট্যাবে ক্লিক করেছিলাম এই কাজটি হয়েছে। তো আমি এটা দেখানোর জন্য আমি এটা কেটে দিব, 1টা আমি এখানে দিব না। কোম্পানি 1 লিখলাম, কোম্পানি 2 লিখলাম। এখন দেখেন আমি যদি এটা দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে এই অর্ডার লিস্টে যাই, আপনি কি ধরনের অর্ডার করতে চাচ্ছেন বা লিস্ট তৈরি করতে চাচ্ছেন, 1 2 3 আকারে থাকবে, বা এরকম 1 এর পরে ব্র্যাকেট থাকবে, দেন হচ্ছে আপনার রোমান পদ্ধতিতে থাকবে এবিসি। সো আপনি যেটা দিয়ে দিচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো দুটো হয়ে গেছে। এখন বাকিগুলোর জন্য আপনি যেখানে এন্টার প্রেস করেন, দেখেন অটোমেটিক্যালি 3 হয়ে যাচ্ছে। তো এখন আপনি এখানে কোম্পানি 3 লিখতে পারেন, দেন এখানে লিখতে পারেন হচ্ছে কোম্পানি 4, ওকে। তো এটা হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম। কোনো ধরনের আপনার নাম্বার লিস্ট তৈরি করতে গেলে এটা লাগবে। আচ্ছা, তো এরপর আমরা দেখব হচ্ছে এটা বলছি আমরা মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট বলতে যখনই আপনি একটা লিস্টের ভিতরে, একটা আইটেমের ভিতরে আরো একটা আইটেম করবেন, অর্থাৎ একটা ক্যাটাগরির মধ্যে অন্য একটা সাব ক্যাটাগরি করতে চাবেন, সেটার মধ্যে আবার আপনার লিস্ট হবে। তো এই ধরনের অপশনগুলোকে আমরা মাল্টি লেভেল লিস্ট বলে থাকি। যেরকম আপনি এখানে লিখতে পারেন, যেরকম আমি যদি বলি যে আপনি হচ্ছে কয়েকটা গাড়ির প্রকারভেদ লিখেন, মানে একটা গাড়ি কি ধরনের গাড়ি হতে পারে সেটা লিখবেন। তো আপনি এখানে লিখলেন হচ্ছে, প্রথমে লিখলেন হচ্ছে কার, ওকে। তো কারটা আমরা একটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে আপনারা যে ধরনের নিতে চাই, ধরুন আমার লিস্টটা এরকম হবে, এরকম হবে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন তো একে কার আছে। এখন আমরা কারের মধ্যে কি কি ধরনের কার আছে সেটা টাইপ করব।
তাই না? আমি যখন এন্টার করব দেখেন এটা কিন্তু 2 আছে, কিন্তু আমি চাচ্ছি না কারের ভিতরে থাকবে সাব ক্যাটাগরিতে। তো এটা যখন 2 আছে এই অবস্থায় রেখে কিবোর্ড থেকে যখন ট্যাবে আপনি প্রেস করবেন, দেখেন এটা 1 এর মধ্যে আবার কি হয়েছে, এ নামে আরো একটা লিস্ট তৈরি হয়েছে। এখন আপনি এখানে লিখতে পারেন যে কি কি ধরনের কার আছে। আপনি লিখেন বাস, তারপরে বিতে লেখেন হচ্ছে আপনি হচ্ছে মাইক্রোবাস। ওকে, এখন দেখেন আপনি কারের মধ্যে দুটো আইটেম আপনি লিখেছেন। এখন আপনি চাচ্ছেন যে কার লিখেছেন, এখন আপনি হচ্ছে কি ধরনের বাড়িতে বা এখন আপনি হচ্ছে যে কয়েকটা জাহাজের নাম লিখতে যাচ্ছেন, রাইট? বা আপনি হচ্ছে কয়েকটা এয়ারপ্লেনের নাম লিখতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার এন্টার প্রেস করবেন, দেখেন এখানে সি আছে। তো আমি যেটা করব এখানে আমি সিতে রাখবো না, আমি এখানে ট্যাবে প্রেস করে আরেকটা লিস্টে যাব, দেন আবার ব্যাকস্পেস দিয়ে পেছনে আসবো, আবার ব্যাকস্পেস দিয়েও দেখেন আবার আমার আগের মতো হয়ে গেছে যে ওয়ার্ডের মধ্যে আছে বাস এবং বির মধ্যে মাইক্রোবাস। তারপর আমরা আবার 2 সিরিয়ালে এসেছি। এখন আমরা লিখবো হচ্ছে কি সম্পর্কে, এয়ারপ্লেন সম্পর্কে লিখবো, বা এয়ারপ্লেনের কয়েকটা ক্যাটাগরি লিখবো, কি কি ধরনের এয়ারপ্লেন হয়। দেন হচ্ছে আমি যদি আবার এন্টার করি, দেখেন আবার এখানে 3 এসেছে, আমি ট্যাপ দিব, আবার এ চলে এসেছে। তো আপনি কি ধরনের এয়ারপ্লেন এখানে দিতে চান সেই ধরনের এয়ারপ্লেন গুলো আপনি এখানে মেনশন করতে পারেন। তো এভাবেই হচ্ছে যে মাল্টি লেভেল লিস্ট গুলো আপনারা তৈরি করতে পারবেন। আশা করি এই অপশনটিও আপনারা বুঝতে পেরেছেন। যদি এক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওটি আবার পুনরায় আপনি হচ্ছে এখান থেকে পজ করে টেনে টেনে দেখে নেবেন। সো ভিডিওগুলো লেন্দি হওয়ার কারণে আমি আসলেই দুঃখিত। যদি ভিডিওগুলো লেন্দি হচ্ছে, কিন্তু আপনারা যদি সেটা ভালো করে প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু খুব কম সময়ে কিন্তু ওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারছেন। ওকে, তো তারপরের অপশনটা আমরা দেখি, এটাকে বলছি আমরা ডিক্রিজ ইনডেন্ট, আর এই পাশের অপশনটাকে বলছি আমরা ইনক্রিজ ইনডেন্ট। তো এই ইনক্রিজ ইনডেন্টের কাজটা আমরা দেখব, এই ইনক্রিজ ইনডেন্টটা আগে দেখব। তো আমরা সাপোজ আমরা এখানে যদি লিখি হচ্ছে বাংলা, এই বাংলা লেখাটা আমি যখন এখান থেকে ধরেন আমি এটা এখান থেকে সরিয়ে এখানে আনবো, মাঝখানে না, এটা আমি এখান থেকে এতটুকু একটা নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেব। তো এখানে আমি বিভিন্ন ভাবে নিতে পারি। আমি যদি বি এর আগে স্পেস দেই, দেখেন একটা একটা করে সরছে, কিন্তু স্পেস দেওয়ার মানে কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্ড সে কিন্তু নিয়ে নিচ্ছে স্পেস হিসেবে। আবার যখন স্পেস দিব আরো একটা জায়গা নিচ্ছে, এবং সে কি করছে পরবর্তীটা জায়গা নিয়ে দেন তার সামনেটাকে সামনে সে ঠেলে দিচ্ছে। তো এইভাবে কিন্তু স্পেস দিয়ে আমি কিন্তু জায়গা করতে পারছি। তো আমি যেটা করব এটা করব না, আমি এখান থেকে ব্যাক দিব। তারপর আমি এটাকে কি করব, যদি এখানে আপনি দেখেন যে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি, ওকে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণে সে সামনে চলে গিয়েছে। আবার ক্লিক করি, আবার যাচ্ছে, আবার ক্লিক করছি, আবার যাচ্ছে। এটাকে আমরা বলছি ইনক্রিজ ইনডেন্ট। ওকে, এই যে এখানে দেখেন এটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট পয়েন্ট অনুসারে মুভ করছে। আমি এখানে দিচ্ছি, এই দেখেন এখান থেকে এই জায়গায় চলে এসেছে। আবার দিচ্ছি, ওকে 4.5 এ আছে, আবার দিচ্ছি, এখন একদম 5 পয়েন্টে আছে। এখন যদি আমি এটাকে ডিক্রিজ ইনডেন্ট করি, দেখেন আবার এটাকে ডিক্রিজ হচ্ছে। তো এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্টের কাজ। এর পরে যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে শর্ট করা। শর্ট করা বলতে আমরা কিন্তু এখানে শর্ট করছি। তো কিভাবে শর্ট করতে পারি আমরা একটু খেয়াল করি। সাপোজ আপনি মনে করেন আপনি এখানে লিখছেন এ, তারপর লিখলেন বি, তারপর লিখলেন সি, তারপর লিখলেন ডি। দেখেন এই লেখাটা কিন্তু আপনার অ্যাসেন্ডিং মানে ক্রমানুসারে আছে। তো এই লেখাটাকে আপনি যদি ক্রমানুসারে না থেকে যদি এলোমেলো থাকতো, আপনি কিন্তু এটা ইজিলি আপনি এটাকে রাইট করতে পারতেন। অথবা আপনি চাচ্ছেন যে এটাকে আপনি ডিসেন্ডিং আকারে সর্ট করবেন, তো সেটা কিভাবে সম্ভব? আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি শর্টে ক্লিক করেন। এখন দেখেন এখানে কি বলছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এবং এটা কি আকারে আছে, টেক্সট আছে, প্যারাগ্রাফ, তাই। তো এখন আমি যদি এটাকে ডিসেন্ডিং করে ওকে দিই, তাহলে দেখেন ডিটা সবার উপরে চলে গিয়েছে, তারপর সি, তারপর বি, তারপর এ। ঠিক আছে, তো এটা কিন্তু এভাবে আমরা এটাকে ডিসেন্ডিং করলাম। আবার যদি শর্টে যাই, অ্যাসেন্ডিং করে দিলাম, দেখেন এ বি সি ডি হয়ে গেছে। অথবা আপনি যদি এটা এলোমেলো ভাবে লিখতেন, এখানে এ লিখতেন, এখানে ডি, এখানে ই, এখানে এফ, ওকে, এবং এখানে লিখলেন বি। তো আপনি চাচ্ছেন এটা ক্রমানুসারে ঠিক করার জন্য, তো সিলেক্ট করেন, তারপর শর্টে যান, আপনি একবার অ্যাসেন্ডিং এ আছে, আপনি জাস্ট ওকে করেন, দেখেন কি হলো, এ বি ডি ই এফ, তাই না? এভাবে কিন্তু সিরিয়াল ছিল, বাট এখানে মাঝখানে আমরা সিটা লিখি নাই, দ্যাটস ওয়াই সিটা এখানে আসে নাই, দ্যাটস ওয়াই এর পরেরটা সে তার সিরিয়াল অনুযায়ী সে নিয়েছে। তো এভাবে আমরা হচ্ছে শর্ট করতে পারি।
তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে শো অর হাইড। অনেক সময় দেখা যায় এই লেখার পরে এরকম একটা চিহ্ন চলে আসে। তো দেখেন এটা কিন্তু হচ্ছে যে খুবই একটা বিরক্তিকর বিষয়। এটা কিন্তু লকের মতো হয়ে আছে, হাইড হয়ে আছে। আপনি দিবেন, এখানেও দিবেন, এটা সরছে না বা এটা কাটবে না। হ্যাঁ, ব্যাক স্পেস দিলেও কাটবে না, এরকমটা হয় অনেকে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না এটা কেন হয়। তো এটার কারণ হচ্ছে এখানে এই যে অপশনটা শো অর হাইড এটা দেয়া থাকে। তো আমরা এটা আবার ক্লিক করে উঠিয়ে দিচ্ছি, দেখেন সবগুলো কিন্তু উঠে গিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কাজ। আমরা প্যারাগ্রাফের কাজগুলো, আশা করি যে প্যারাগ্রাফের কাজগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপর আমরা আসবো এখানে স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে দেখেন ডিফল্ট ভাবে কিছু স্টাইল এখানে সেট করা আছে। তো আমরা যেখানে যদি লিখি আমার সোনার বাংলা, এই লেখাটুকু সিলেক্ট করে এখানে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো স্টাইল পাবেন। আপনি যে স্টাইলটা সিলেক্ট করবেন সেই স্টাইলটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখছেন? সো এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ক্রিয়েট এ স্টাইল, ক্লিয়ার ফরম্যাটিং করলে আপনার এটা আগে, ধরুন আমি এটা দিলাম, এই স্টাইল নিলাম, এখন আমি এটাকে আগের মতো করে দিব, এটা আমি ইউজ করব না। তো কি করব, আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করে আগের মতো করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্টাইলের কাজ। এরপরে আমরা দেখব ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের কাজ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি এখানে ধরেন আপনি এখানে অনেকগুলো নাম লিখেছেন, রহিম লিখেছেন, করিম, সেই ধরনের অনেকগুলো নাম ধরেন আপনার আছে। আপনি একটা নাম আইডেন্টিফাই খুঁজে বের করতে যাচ্ছেন, বা একটা নাম এখানে লিখেছেন কিনা সেটা খুঁজে বের করতে যাচ্ছেন। তো আপনি কি করবেন, আপনি এখানে এসে ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করে এখানে যে নেভিগেশন বারটা আছে বা এই সার্চ বক্সে আপনি লিখবেন হচ্ছে রহিম। দেখেন আপনার এখানে যা লিখেছেন সবগুলোর মধ্যে শুধু রহিম রহিম লেখাটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি এখানে লিখতেন করিম, দেখেন আপনার করিম লেখাটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আপনি এখানে যদি লিখেন হচ্ছে ধরেন কালার লিখবেন, ওকে, তো দেখেন এখানে আমি কালার লিখলাম, দেখেছেন? তো এখানে কিন্তু যে কালার যে দুটো অপশন, যে দুটো অপশনে কিন্তু চলে এসেছে, দুটো রেজাল্ট এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে লিখি হচ্ছে ক্রেজি, আমার এই ওয়ার্ডে দেখেন কতগুলো ক্রেজি লেখা আছে, সবগুলো ক্রেজি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো আমি এটাকে কেটে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখব রিপ্লেস। রিপ্লেসের কাজ কি? ধরেন আমি এই ডকুমেন্টসে যে পেজগুলো নিয়েছি সেখানে অনেকবার ক্রেজি কথাটি লিখেছি। তো ক্রেজির পরিবর্তে আমি অন্য একটা ওয়ার্ড ইউজ করতে চাচ্ছি, কারণ ক্রেজির পরিবর্তে আমি এখানে ইউজ করব পাগল। তো আমি কি করব, আমি প্রথমে এটাকে ফাইন্ড করব, যে ফাইন্ড করব কি ক্রেজিতে কতগুলো আছে, এবং ফাইন্ড করার পর আমি এটা রিপ্লেস করব কোন ওয়ার্ড দিয়ে, রিপ্লেস করব পাগল ওয়ার্ড দিয়ে, এই যে পাগল। তো আমি কি করব, আমি হচ্ছে যে ফাইন্ড নেক্সট এ ক্লিক করি, দেখেন এখানে বলতেছে এটা হচ্ছে ক্রেজি। এখন এটাকে যদি আমি রিপ্লেস করে দেই, এটা কি হয়ে গেছে, পাগল। তারপরে কি হচ্ছে, আপনার পরবর্তী ওয়ার্ড ক্রেজিতে চলে এসেছে। তো এইভাবে একটি একটি করে চেঞ্জ করতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, রিপ্লেস অল করে দিব, এবং অল ডান। 7টা অপশন ছিল, সেই 7টাই কিন্তু রিপ্লেস হয়ে গেছে। দিয়ে আমি যদি এটা ক্লোজ করে দেই, দেখেন আমার এখানে প্রত্যেকটাই কি হয়েছে, প্রত্যেকটা ক্রেজি কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে রিপ্লেসমেন্টের অপশন। তো এরপরেরটা দেখি আমরা সিলেক্ট, এখানে ক্লিক করলে দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট। ওকে, আমরা একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম, যে এই যে দেখেন আমি এখান থেকে যখন সিলেক্ট করছি অবজেক্টে, এটাকে আমরা সিলেক্ট অবজেক্ট বলছি। আর যদি আমি পুরো ডকুমেন্টে যতগুলো লেখা লিখেছি সব সিলেক্ট করতে চাই, সেটাকে আমরা বলবো হচ্ছে অল সিলেক্ট। তো এটা সিলেক্ট করার জন্য দুটো অপশন আছে, আমরা শর্টকাটটাকে দেখি। অল সিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে প্লাস হচ্ছে এ, কন্ট্রোল ধরে এতে আপনি প্রেস করলেই সব সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটা ডিলিট অথবা ব্যাকস্পেস প্রেস করি, এটা কিন্তু সব আপনার কেটে যাবে, ডিলিট হয়ে গেছে, তাই না? আমি আবার কন্ট্রোল জেড, এটা মানে হচ্ছে আন্ডো, এই যে আন্ডো, এখানে ক্লিক করে নিতে পারেন। কন্ট্রোল জেড ক্লিক করে আমি আবার আগের অবস্থায় ফিরে এসেছি। এখন এখান থেকে দেখবো, সিলেক্টে ক্লিক করব, সিলেক্ট অল অলরেডি করা আছে। আমি আবারও দেখছি, সিলেক্ট অল, সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন। সো আশা করি আপনারা হচ্ছে যে হোমের যে কাজগুলো আছে সবগুলো কাজ আপনারা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন, এবং এগুলো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আবার প্রথম থেকে দেখবেন এবং পজ করে দেখবেন। অনেক ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে শেয়ার করার চেষ্টা করেছি, সো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।
সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আরো অনেক ভিডিওস আমাদের চ্যানেলে আপনি পাবেন। আশা করি এই ভিডিওগুলো অবশ্যই আপনার অনেক উপকার এবং অনেক ভাবেই আপনাকে হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হায়দার। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।